গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল অফ ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ ভারতের অর্থনীতি রিলেটেড একটি প্র্যাকটিস ক্লাস। তো আমরা অর্থনীতি থেকে কিন্তু খুব একটা প্র্যাকটিস ক্লাস করানো হয়নি আমাদের, তো চেষ্টা করব সপ্তাহে একটা করে প্র্যাকটিস ক্লাস করানোর, যাতে অর্থনীতি এই জায়গাটাও তোমরা চর্চায় রাখতে পারো। তো আমাদের যে সমস্ত ক্লাস ইউটিউবে হচ্ছে দ্য ওয়ে অফ সলিউশন টেলিগ্রাম গ্রুপে তোমরা কিন্তু লিংক বা নোটিফিকেশন পেয়ে যাবে, এবং আমাদের TWS একাডেমি অ্যাপে বিভিন্ন পরীক্ষা ভিত্তিক ব্যাচ কিন্তু আমরা করাচ্ছি। পেড কোর্স এই অপশনে তোমরা যদি যাও, সেখানে নতুন যে ব্যাচগুলো চলছে দেখতে পাবে। WBKP এর একটা নতুন ব্যাচ শুরু হয়েছে, ফাউন্ডেশন ব্যাচ। পাশাপাশি আমরা পঞ্চায়েত রিলেটেড ব্যাচ কিন্তু করাচ্ছি, মিসলেনিয়াস, রেলের ব্যাচ বা অন্যান্য আরো অনেক ব্যাচ কিন্তু চলছে। এখানে সবগুলো নেই, বাট তোমরা পেড কোর্স অপশনে গেলে সমস্ত রকম ব্যাচ পেয়ে যাচ্ছ। তো আমরা শুরু করছি আজকে এমসিকিউ প্র্যাকটিস। কোশ্চেন নাম্বার 1, ভারতের জাতীয় আয় গণনার প্রধান সংস্থা কোনটি? কোশ্চেন নাম্বার 1, পরীক্ষায় আসা প্রশ্ন। তো বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন আমরা এখানে সলভ করব। সঠিক উত্তর কি হবে? তো ভারতের জাতীয় আয় পরিমাপ করা প্রধান সংস্থা হচ্ছে অপশন এ আরবিআই, ন্যাবার্ড, সিএসও, সেবি। সঠিক উত্তর হবে সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস। এটা আগে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন নাম ছিল, তো সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস, যেটা আমরা সিএসও বলছি, এটা কিন্তু জাতীয় আয় পরিমাপ করে। তো ভারতবর্ষের প্রথম জাতীয় আয় পরিমাপ করেছিলেন দাদাভাই নওরোজি, বহু আগে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2, ন্যাশনাল ইনকাম বলতে কি বোঝায়? ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় বলতে কি বোঝায়? অপশন এ সরকারের আয়, অপশন বি বিদেশি আয়, অপশন সি এক বছরে দেশে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য এবং পরিষেবার মোট আর্থিক মূল্য, অপশন ডি শুধুমাত্র কৃষি উৎপাদনের মূল্য। এখানে অপশনগুলো দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে সঠিক উত্তর কি হবে, তাই তো? সঠিক উত্তর অপশন সি হয়ে যাবে। এক বছরে দেশে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য পরিষেবার মোট আর্থিক মূল্যটাকে ন্যাশনাল ইনকাম বলা হয়। কোশ্চেন নাম্বার 3, জিডিপি এর পূর্ণরূপ কি? অর্থাৎ জিডিপি এর ফুল ফর্ম কি? তো আমরা ভারতের অর্থনীতি থেকে একেবারে বেসিক আলোচনা করছি, শুরুতে যেগুলো আমরা আলোচনা করে থাকি সেটাই মূলত। জিডিপি সম্পর্কে এটা পরীক্ষা হয়েছে এনটিপিসি তে। জিডিপি এর ফুল ফর্ম কি হবে? অপশন এ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, অপশন বি জেনারেল ডোমেস্টিক প্রোডাকশন, অপশন সি গ্রোস ডেভেলপমেন্ট প্রোডাক্ট, অপশন ডি বলছে গ্রস ডোমেস্টিক প্রফিট। তো সঠিক উত্তর কি হবে? জিডিপি, যার ফুল ফর্ম গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। অপশন নাম্বার এ যারা করছো, তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন আসবো, ভারতের জাতীয় আয় কোন মূল্যে সবচেয়ে বেশি নির্ণয় করা হয়? উৎপাদন খরচে নির্ণয় করা হয়, বাজার মূল্যে, আমদানি মূল্যে, নাকি রপ্তানি মূল্যে? অর্থাৎ এটা কিন্তু আমরা আমদানি করছি, রপ্তানি করছি, বাজার মূল্য বা উৎপাদন খরচ, যেটা অপশন আমরা এখানে পাচ্ছি অপশন সি আমদানি মূল্যে। জাতীয় আয় আমদানি কি হারে করছি সেই মূল্যে কিন্তু এটা নির্ধারণ করা হয়, এটা সবচেয়ে বেশি নির্ণয় করা হয় এই মূল্যে বলা হচ্ছে। পরবর্তী কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 5, এনএনপি এর ফুল ফর্ম কি? এনএনপি এর ফুল ফর্ম কি? নেট ন্যাশনাল প্রোডাক্ট, ন্যাশনাল নেট প্রোডাক্ট, নেট নিউ প্রোডাক্ট, ন্যাশনাল নিউ প্রোডাকশন। তো জিডিপির ফুল ফর্ম আমরা দেখেছি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আর এনএনপি এটা কি? এনএনপি হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট। ভারতের জাতীয় আয়ের সবচেয়ে বড় উৎস বা বড় অংশ কোন খাত থেকে আসে?
কৃষি, শিল্প, পরিষেবা নাকি খনিজ? ভারতের জাতীয় আয়ে এটা কোন সেক্টর থেকে সব থেকে বেশি আসে? বলো কি হবে সঠিক উত্তর? অর্থনীতির যে তিনটে সেক্টর মূলত আমরা দেখে থাকি, প্রাথমিক সেক্টর, সেকেন্ডারি এবং টারশিয়ারি। প্রাথমিক সেক্টর অর্থাৎ কৃষি, পশুপালন, মৎস্য চাষ, যেগুলো প্রোডাকশন হয়, খনিজ দ্রব্য, এগুলো আমরা কিন্তু প্রাইমারি সেক্টরে বলি। সেকেন্ডারি সেক্টরে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রির কথা বলতে পারি, শিল্প, এবং থার্ড সেক্টর হচ্ছে পরিষেবা। ওকে, তো পরিষেবা ক্ষেত্র থেকে বর্তমানে আমরা দেখব জিডিপি সব থেকে বেশি আছে, প্রায় 50%-এর বেশি জিডিপি তোমার থার্ড সেক্টর বা পরিষেবা ক্ষেত্র থেকে আসে। ভারত যখন স্বাধীন হয় সেই সময় ভারতের জিডিপি ম্যাক্সিমামটা কৃষিভিত্তিক ছিল, বর্তমানে সেটা আমরা দেখব পরিষেবা থেকে বেশি সব থেকে ইনকামটা আসছে। কোশ্চেন নাম্বার 7, মাথা পিছু আয় নির্ণয় করা হয় কিভাবে? মাথা পিছু আয় নির্ণয় করা হয় কিভাবে? অপশন এ জাতীয় আয় ভাগ মোট জনসংখ্যা, অপশন বি বলছে জিডিপি ভাগ রাজ্যের সংখ্যা, অপশন সি করের পরিমাণ ভাগ জনসংখ্যা, অপশন ডি রপ্তানি ভাগ আমদানি। মাথা পিছু আয় অর্থাৎ পার ক্যাপিটা ইনকাম যেটাকে আমরা বলছি, সেটা আসলে কি? খুব সহজ একটা প্রশ্ন, বেশি ভাবনার কিছু নেই। মাথাপিছু আয় অর্থাৎ টোটাল ভারত, তুমি যদি একটা নিজের পরিবার ভাবো, ধরো তোমার পরিবারে 4 জন সদস্য, মাসিক ইনকাম ধরলাম 40,000 টাকা, 2 জন আয় করে আর 2 জন করে না, কিন্তু ওখানে মাথাপিছু আয় কত হবে? মোট আয় 40,000 ভাগ 4 অর্থাৎ 10,000। তো এরকমই ভারতের টোটাল যে আয় হচ্ছে সেটাকে আমরা মোট জনসংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে হয়ে যাবে মাথাপিছু আয়। তাহলে একেবারে সিম্পল হিসাব, কোনো জটিল কিছু ভাবার দরকার নেই। কোশ্চেন নাম্বার 8, পার ক্যাপিটা ইনকাম, এই যে মাথাপিছু আয়টা, এটা কিসের সূচক? পার ক্যাপিটা আয় মানে মাথাপিছু আয়, এটা দারিদ্র্যের সূচক নাকি অর্থনৈতিক উন্নয়ন, অপশন সি বেকারত্ব নাকি মূল্য বৃদ্ধির সূচক? পার ক্যাপিটা ইনকাম এটা কেন আমরা বার করি? এটা কিসের সূচক? তাহলে উত্তর হবে অপশন বি, অর্থনৈতিক উন্নয়ন কিরকম হচ্ছে সেটার কিন্তু একটা সূচক আমরা বলতে পারি মাথাপিছু আয়। কোশ্চেন নাম্বার 8, কোনটি জাতীয় আয়ের অন্তর্ভুক্ত নয়? জাতীয় আয়ের অর্থাৎ যে ন্যাশনাল প্রোডাকশন বা জাতীয় আয়, ন্যাশনাল ইনকামের অন্তর্ভুক্ত নয় কোনটি? এটা অপশন এ কৃষকের আয়, অপশন বি শিক্ষকের বেতন, অপশন সি পুরনো জিনিস বিক্রয়, অপশন ডি কারখানার উৎপাদন। সঠিক উত্তর এখানে কি হবে? জাতীয় আয়ের মধ্যে পড়ছে না কোনটি? তো জাতীয় আয় মূলত আমরা এক বছরে হিসাব করি, যে একটা ফিনান্সিয়াল ইয়ার ধরো 25-26-এ টোটাল কি ইনকাম হচ্ছে আমরা ওই হিসাব করবো। একটা জিনিস যদি একবার বিক্রি হয় তাহলে সেটাকে একবারই ধরা হবে, পরবর্তী টার্মে কিন্তু সেটা ধরা হয় না। অর্থাৎ পুরনো জিনিস বিক্রয় এটাকে জাতীয় আয়ের অন্তর্ভুক্ত করা হয় না, ঠিক আছে? কারণ এটা আগে একবার ক্যালকুলেশন করা হয়েছে, এটাকে একবার ধরা হয়েছে, সেটাকে পুনরায় আবার ধরা হয় না। কোশ্চেন নাম্বার 10, ভারতের অর্থনীতির প্রকৃতি কি? ভারতের অর্থনীতির প্রকৃতিটা কেমন? এটা কয়েকদিন আগে ডব্লিউবিসিএস প্রিলিমসে এসেছিল। অপশন এ বলছে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক, ক্যাপিটালিস্টিক, অপশন বি সমাজতান্ত্রিক, অপশন সি মিশ্র অর্থনীতি, অপশন ডি সামন্ততান্ত্রিক। তো একটা হয় ধনতান্ত্রিক বা পুঁজিবাদী, যেটা সেখানে দেখা যাবে যে টোটালটা কিছু ব্যক্তি বা বড় বড় কোম্পানি বা প্রাইভেট সেক্টরই বেশি তারা নিয়ন্ত্রণ করছে। সমাজতান্ত্রিক মানে সেখানে টোটাল সিস্টেমটা দেশ কন্ট্রোল করছে এক কথায় বললে। আর মিশ্র অর্থনীতি মানে যেখানে সরকারি বেসরকারি দুটোই একসঙ্গে থাকছে। যেমন ভারতে আমরা বলতে পারি মিক্সড ইকোনমি বা মিশ্র অর্থনীতি আছে, কারণ ভারতবর্ষে আমরা দেখব সরকারি হাসপাতাল যেমন আছে, পাশাপাশি
প্রাইভেট হসপিটালও আছে, সরকারি বিদ্যালয় যেমন আছে, প্রাইভেট বিদ্যালয় কিন্তু আছে, মানে একই সঙ্গে দুটোই আছে, যার যেটা চয়েস। তো ভারতের অর্থনীতি বলা হচ্ছে মিশ্র অর্থনীতি, যেখানে সমাজতান্ত্রিক এবং গণতান্ত্রিক দুটো অর্থনীতি একসঙ্গে অবস্থান করছে। কোশ্চেন নাম্বার 11, জিডিপি থেকে যদি আমরা অপচয় বাদ দিই তাহলে কি পাওয়া যায়? জিডিপি আমরা বলছি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা থেকে আমরা যদি অপচয় মানে হচ্ছে ডিপ্রিসিয়েশন, এটা যদি বাদ দিই তাহলে রেজাল্ট কি আসবে? এনডিপি, জিএনপি, এনএনপি নাকি পিসিআই? এনডিপি অর্থাৎ নেট ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপি থেকে যদি অপচয় বাদ দাও তাহলে আমরা পাবো নেট ডোমেস্টিক প্রোডাক্ট, এনডিপি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। এটা মানে এনডিপি। জিএনপি নির্ণয়ের সূত্র কি? জিএনপি মানে কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। জিএনপি মানে কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এটা নির্ণয়ের সূত্র কি? একটা দেশের ভিত্তি 5টা দেশের সঙ্গে কম্পেয়ার করা হবে, যেটা নিয়ে সেটা হচ্ছে জিএনপি নিয়ে, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা জিএনপি বা এনএনপি নিয়ে আমরা কথা বলতে পারি। সেক্ষেত্রে জিএনপি নির্ণয়ের সূত্র কি? জিএনপি মানে হচ্ছে, এখানে অপশনগুলো আছে, জিডিপি প্লাস বিদেশ থেকে নেট ফ্যাক্টর আয়, অপশন বি তে জিডিপি মাইনাস কর মানে ট্যাক্স, অপশন সি বলছে জিডিপি প্লাস অপচয়, অপশন ডি বলছে জিডিপি মাইনাস ভর্তুকি। দেখো আগেরটা কি ছিল? এনডিপি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট, মানে জিডিপি মাইনাস ডিপ্রিসিয়েশন অপচয়, আর এটা হচ্ছে জিএনপি। এটা ছিল এনডিপি, এটা হচ্ছে জিএনপি। দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। জিএনপি মানে হচ্ছে জিডিপি প্লাস এক্স মাইনাস এম। এক্স মাইনাস এমটা হচ্ছে বিদেশ থেকে যে নেট ফ্যাক্টর আয়। এটা মানে কি? এটা মানে হচ্ছে ভারতীয় অনেক বিজনেসম্যান রয়েছে যারা বিদেশে ব্যবসা করছে, কিছু টাকা ঘরে নিয়ে আসছে, আবার অনেক বৈদেশিক কোম্পানি ভারতে কাজ করছে, তারা ভারতের থেকে ব্যবসা করে বাইরে নিয়ে যাচ্ছে। এইটা যে প্লাস মাইনাস, তাহলে একটা এক্স আমরা ধরতে পারি যেটা ভারতীয়রা বিদেশ থেকে ইনকাম করে নিয়ে আসছে, আর একটা এম যেটাকে আমরা বলছি বৈদেশিকরা ভারত থেকে যে পরিমাণ অর্থ নিয়ে যাচ্ছে। এই দুটো প্লাস মাইনাস করতে হবে। এইটা যা হবে তার সঙ্গে জিডিপি আমরা যোগ করব, যেটা পাবো সেটা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। জিএনপি মানে কি পাচ্ছি? গ্রস। এটা হতে পারে প্লাস বা মাইনাস, ওভারঅল এই বিদেশ থেকে নেট ফ্যাক্টর আয়টা এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, এক এক বছরে সেটা নির্ধারণ হবে। তাহলে জিএনপির ফুল ফর্মটা আমরা কি বলছি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আচ্ছা, এনএনপিটা কি তাহলে? এই যে জিডিপির এখানে একটা ছিল জিএনপি, জিএনপি মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট দেখেছি, এনডিপি মানে নেট ডোমেস্টিক প্রোডাক্ট দেখলাম, আর এনএনপি মানে হচ্ছে, দেখো এনএনপি মানে নেট ন্যাশনাল প্রোডাক্ট। এখানে মনে রাখবে এনএনপির ফর্মুলাটা হচ্ছে জিএনপি মাইনাস ডিপ্রিসিয়েশন বা অপচয়। এটা হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট, নেট ন্যাশনাল প্রোডাক্ট, এনএনপি। এই বেসিক কয়েকটা ফর্মুলা একটু মাথায় রাখতে হবে,
বিষয়টা খুব জটিল কিছু না, এমনি একটা সিম্পল ক্যালকুলেশন। পরবর্তী কোশ্চেনে আসবো। কোশ্চেন নাম্বার 13 বলছে ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? প্ল্যানিং কমিশন কবে গঠিত হয়েছিল? সঠিক উত্তর কি হবে? 1947, 1950, 1952, 1956। ভারতবর্ষে পরিকল্পনা কমিশন গঠিত হয়েছে সালটা 1950 সাল। তারিখটা কত? 1950 সালের 15ই মার্চ, 15 মার্চ প্ল্যানিং কমিশন গঠিত হয়। এই তারিখটাও একটু খেয়াল রাখবে। পরবর্তী কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 14। বর্তমানে পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোন সংস্থা কাজ করে? প্ল্যানিং কমিশনের পরিবর্তে কি কাজ করছে? আরবিআই, ফিনান্স কমিশন, নীতি আয়োগ নাকি ন্যাবার্ড? তো এখানে উত্তরটা কি হবে? পরিকল্পনা কমিশনের জায়গায় কোন সংস্থাটা কাজ করছে? সঠিক উত্তর হবে নীতি আয়োগ। প্রত্যেকে এটা মনে রাখবে। পরিকল্পনা কমিশন পরিবর্তে বর্তমান যেটা আমরা দেখতে পাবো তার নাম নীতি আয়োগ। এই নীতি আয়োগ এটি কবে গঠিত হয় বলতে পারবে? এস্টাবলিশ ইয়ার হচ্ছে 1 জানুয়ারি 2015। 2015 সালে এই নীতি আয়োগটা গড়ে ওঠে, যেটা প্ল্যানিং কমিশনের পরিবর্তে গড়ে উঠেছে। ঘুরিয়ে ফিরে একই জিনিস। পরবর্তী কোশ্চেন আসবো, কোশ্চেন নম্বর 15 বলছে দারিদ্র সীমা নির্ধারণের ভিত্তি কি? দারিদ্র সীমা কিভাবে নির্ধারণ করা হয়? অপশন এ শিক্ষার উপরে, অপশন বি ক্যালোরি গ্রহণ, অপশন সি ধর্মের ভিত্তিতে, অপশন ডি ভাষা। চারটা অপশন একটু ভালো করে দেখলে উত্তর করতে পারবে। দারিদ্র সীমা বা পভার্টি, যেটা দারিদ্রতা আমরা বলছি, একটা দৈনিক মানুষের খাবারের ভিত্তি আছে। দৈনিক গ্রামের দিকে একটা আছে, শহরের অঞ্চলে 2400 কিলো ক্যালোরি বা 2700 এরকম একটা হিসাব আছে। এভারেজ 2500 কিলো ক্যালোরি খাদ্য প্রত্যেকের দরকার গড়ে, পুরুষ বা মহিলাদের গড়ে আমি বললাম অন অ্যাভারেজ। তো এই যে দারিদ্র সীমা, এটার ভিত্তি হচ্ছে ক্যালোরি গ্রহণ, এই ভিত্তিতে নির্ধারণ করা হয়। পরবর্তী কোশ্চেন আসবো, ভারতবর্ষে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আমরা দেখব যে প্ল্যানিং কমিশন গঠিত হবে 1950 সালের 15ই মার্চ এবং পরবর্তীতে ভারতবর্ষ গড়ে তোলার জন্য 5 বছর 5 বছর করে কিছু পরিকল্পনা নেওয়া হয়, যেটা অর্থনীতিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নামে আমরা জানছি। অর্থাৎ সেই সময় সবে ভারত 1947 স্বাধীন হয়েছে, একটার পর একটা টার্গেট নেওয়া হয়েছে এবং সেটা ফুলফিল করার চেষ্টা করা হয়েছে। তো ভারতবর্ষে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম শুরু হয় 1900 কত সালে বলতো? 1951 সালে। ফার্স্ট প্ল্যানিং কমিশন, সরি 5 ইয়ার প্ল্যান, যেটা শুরু হয়েছিল 1951 সাল থেকে 56। ডিউরেশনটা। পঞ্চবার্ষিক পরিকল্পনার ধারণা নেওয়া হয়েছে রাশিয়া থেকে। অপশন সি সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 17 বলছে পরিকল্পনা কমিশনের সভাপতি কে হন? এই প্ল্যানিং কমিশন বলো বা নীতি আয়োগ যদি বলো, বর্তমান এটাই তো নীতি আয়োগ। তো এর ক্ষেত্রেও যদি আমরা প্রেসিডেন্ট বা চেয়ারম্যানের কথা বলি, সভাপতির পদটা হচ্ছে প্রধানমন্ত্রীর পদ, প্রাইম মিনিস্টার। যদি বলা হয় নীতি আয়োগের বর্তমান প্রেসিডেন্টকে, উত্তর হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন সেই পদ। কোশ্চেন নাম্বার 18 বলছে জাতীয় উন্নয়ন পরিষদ, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এনডিসি, জাতীয় উন্নয়ন পরিষদ কবে গঠিত হয়? অপশন এ 1952, অপশন বি 1955, অপশন সি 1950, অপশন ডি 1935। জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয় কত সালে? সঠিক উত্তর এখানে কি হবে? জাতীয় উন্নয়ন পরিষদ এটি গঠিত হয় 1952 সালে। কোশ্চেন নাম্বার 19 বলছে প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া বইটির লেখক কে? প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া বইটির লেখক কে? দাদাভাই নওরোজি, জওহরলাল নেহেরু,
এমডি সেরা বিশ্বাস, অপশন ডি এম বিশ্বেশ্বরায়া। প্রশ্নটা পরীক্ষায় দিয়ে থাকে, সঠিক উত্তর কি হবে? তো প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের পড়তে হবে, তুমি যে পরীক্ষায় দাও না কেন। একবার যদি সাবজেক্ট ধরে ধরে, সাবজেক্টের চ্যাপ্টার ধরে ধরে তুমি পড়ে নিতে পারো, ব্যাস তুমি দেখবে যে পরীক্ষা দিচ্ছ সেটা চান্স পাচ্ছ, যদি মনে রাখতে পারো। ঠিক আছে, অবশ্যই মনে রাখতে পারবে। রিভিশন করতে হবে মনে রাখার জন্য, অনেক জায়গা অনেক সিলেবাস, তারপরেও কিন্তু স্টুডেন্ট পড়ছে, চাকরি পাচ্ছে। তো তোমাকে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, সবসময় ধৈর্যটা রাখতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। হাল ছাড়লে হবে না, লেগে থাকতে হবে এবং নিজের একেবারে 100% তোমাকে এখানে ফোকাস করতে হবে, তবেই কিন্তু সম্ভব, আদারওয়াইজ কিন্তু দেরি হবে। ওকে, প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া বইটি লেখো, অপশন নাম্বার ডি এম বিশ্বেশ্বরায়া এখানে সঠিক উত্তর হবে। আমরা জাস্ট এমসিকিউ করাচ্ছি বলে তোমাদের অনেকে হয়তো অনেক রকম মনে হতে পারে, বাট প্রথমে তুমি দেখো প্রশ্নগুলো, দেখো কতটা পারছো, পরের কথা তোমার কেমন লাগছে আগে দেখো। যেগুলো পারবে না অবশ্যই লিখে রাখবে, যেগুলো পারছো সেগুলো না লিখলেও চলবে, বাট যেগুলো পারবে না বা ভুল হচ্ছে সেগুলো অবশ্যই লিখে নেবে, তাহলেই তো উঠবে। তো আমি তোমাদেরকে এটাই বলি, অনেকবারই বলে থাকি যে প্রত্যেকটা সাবজেক্ট সেখানে কতগুলো চ্যাপ্টার আছে সেটা আগে লেখো। তুমি বই খোঁজো, এখানে ওখানে দেখে লেখো যে ধরো অর্থনীতিতে কটা চ্যাপ্টার আমাকে পড়তে হবে, কটা চ্যাপ্টার আমার পড়া আছে। ওকে, প্রত্যেকটা চ্যাপ্টার লিখতে হবে। ইতিহাস প্রত্যেকটা চ্যাপ্টার লিখতে হবে। খাতায় শুধু একটা খাতা থাকবে, শুধু সাবজেক্ট চ্যাপ্টার। এবার কটা চ্যাপ্টার তুমি পড়েছো তুমি নিজে বুঝতে পারবে, তবেই কিন্তু সাবজেক্টটা উঠবে, নয়তো কিন্তু উঠবে না, সেই ঘাটতি থেকে যাবে। ওকে, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? দাদাভাই নৌরোজি, জওহরলাল নেহরু, এম এস স্বামীনাথন, এম বিশ্বেশ্বরায়া। সঠিক উত্তর হবে এম এস স্বামীনাথন। এই গ্রিন রেভলিউশন নিয়ে কথা বললে এখানে 20 মিনিট কথা বলা যায় অন্তত। সবুজ বিপ্লব ভারতে কোথায় হয়, কবে হয়, ঠিক আছে, সবুজ বিপ্লবের জন্য উন্নত যে বীজগুলো নিয়ে আসা কোথা থেকে নিয়ে আসা হয়, ওভারঅল সবুজ বিপ্লবের জনককে, সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন কথাটা কে প্রথম ব্যবহার করেন, ঠিক আছে। তো এই ধরনের প্রচুর প্রশ্ন এখানে হয়। চির সবুজ বিপ্লব কি, তার জনক কে, তো এরকম অনেক প্রশ্ন এখানে সম্ভব। তো সবুজ বিপ্লব হয়েছিল এম এস স্বামীনাথনের হাত ধরে, তাকে এই সবুজ বিপ্লবের জনক বলা হয়। এম এস স্বামীনাথন, যেটা আমরা বলছিলাম উচ্চ ফলনশীল যে বীজগুলো নিয়ে আসা হয় সেগুলো নিয়ে আসা হয়েছিল মেক্সিকো থেকে ভারতে 1966-67 সাল নাগাদ। এই সবুজ বিপ্লবটা হয়েছিল মূলত পাঞ্জাব হরিয়ানা এই দুটো রাজ্যে গম চাষে। সবুজ বিপ্লব মানে গম চাষ বোঝানো হচ্ছে না, গম চাষে কিন্তু ভালো ফলন হয়েছিল, এটাকে গ্রিন রেভলিউশন বলা হয়। এই সময় কয়েকটা বেসিক পয়েন্ট। ডক্টর নরম্যান বোরলাইন, যাকে ওভারঅল বিশ্বে সবুজ বিপ্লবের জনক বলা হয়, ডক্টর উইলিয়াম গান্ডে গ্রিন রেভলিউশন শব্দটি প্রথম ব্যবহার করেন। এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হয়? উত্তর হবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার একেবারে শেষে সবুজ বিপ্লব কিন্তু হয়েছে। তো সালটা এরকম সময়, আমি জাস্ট কয়েকটা কথা এখানে লিখলাম। তো যাই হোক, তো আমাদের এখানে পঞ্চায়েত রিলেটেড ব্যাচ বা তুমি ডাব্লিউবি নতুন একটা ব্যাচ পাচ্ছ, কেপির মেনের ব্যাচ পাচ্ছ, আরো অনেক ব্যাচ আমরা কিন্তু করিয়ে থাকি, ভরসা রাখতে পারো আমাদের উপরে। কোশ্চেন নাম্বার 21, বলো শ্বেত বিপ্লব হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? দেখো, পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে আমি বহুবার ক্লাস নিয়েছি। পঞ্চবার্ষিকী পরিকল্পনা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কি কি হয় ডিটেলস আলোচনা করা আছে, একটু সার্চ করে দেখতে হবে, ঠিক আছে। শ্বেত বিপ্লব মানে কি? শ্বেত বিপ্লব মানে হচ্ছে দুধ উৎপাদন বৃদ্ধি, এটাকে অপারেশন ফ্লাডও বলা হয়। ভারতের শ্বেত বিপ্লব হয় চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল 1969 থেকে 74। মূলত ভারতের শ্বেত বিপ্লবটা হয় 1970-এর দিকে। শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? ডক্টর ভার্গিস কুরিয়ানকে বলা হয় শ্বেত বিপ্লবের জনক।
মিল্ক, ন্যাশনাল মিল্ক ডে কবে পালিত হয়? এই ডক্টর ভার্গিস কুরিয়ার জন্মদিন অনুসারে 26শে নভেম্বর, যেদিন ন্যাশনাল মিল্ক ডে। পাশাপাশি ওই দিন ভারতের সংবিধান কার্যকরী হয়, ন্যাশনাল কনস্টিটিউশন ডে বা আমাদের সংবিধান দিবস আমরা কিন্তু ওই একই দিনে পালন করি। ঠিক আছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ন্যাবার্ড প্রতিষ্ঠিত হয়? ন্যাবার্ড হচ্ছে গ্রামীণ ব্যাংক, ন্যাশনাল এগ্রিকালচারাল ব্যাংক ফর রুরাল ডেভেলপমেন্ট। তো এই ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়েছিল 1982-তে, 1982 সালে, যার হেডকোয়ার্টার আছে, সদর দপ্তর আছে মুম্বাইয়ে। এটা মূলত একটি গ্রামীণ ব্যাংক এবং এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হচ্ছিল সেই সময় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন নাম্বার ডি, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যার সময়কাল 1980 থেকে 85। এটা গঠিত হয় 1982-তে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 23, মিড ডে মিল প্রকল্প। এগুলো কিন্তু আমি দুটো একটা প্রশ্ন দেখাচ্ছি, ডিটেলস আলোচনা আছে, ক্লাস আমার করানো আছে ইউটিউবে, ফ্রি ক্লাস তোমরা পেয়ে যাবে সার্চ করলে। মিড ডে মিল প্রকল্প চালু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? মিড ডে মিল বা মধ্যাহ্ন আহার পরিকল্পনা যেটা চালু হয় কবে বলতো? 1995-এ। প্রথম চালু হয় তামিলনাড়ুতে, 1995 সালে এটা প্রথম চালু হয় মিড ডে মিল প্রজেক্ট। তো মিড ডে মিল এটা চালু হয়, সেই সময় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল? উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে এখানে অপশন নাম্বার বি, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হচ্ছে 1992 থেকে 1997। এটা কোশ্চেন নাম্বার 24 বলছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন পরিকল্পনার শুরুতে? অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা 1992 থেকে 1997, এই 5 বছর। তাহলে ফার্স্টের দিকে 1992 সাল নাগাদ যদি আমরা দেখি ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রথম দিকে রাজীব গান্ধী, ভিপি সিং, পিভি নরসিংহ রাও, অটল বিহারী বাজপেয়ী। তো এখানে উত্তর কি হবে? অপশন নাম্বার এখানে সি, পিভি নরসিংহ রাও ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 25 বলছে ন্যাশনাল রুরাল হেলথ মিশন NRHM চালু হয় কোন বছর? ন্যাশনাল রুরাল হেলথ মিশন, গ্রামীণ স্বাস্থ্য সেবা মূলত পরিকল্পনা, NRHM এটা চালু হয় কোন সালে? সালটা বলতে হবে, সালটা হচ্ছে 2005 সালে। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। ওকে, কোশ্চেন নাম্বার 26, সর্বশিক্ষা অভিযান কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় চালু হয়েছিল? এটা তোমরা হোমওয়ার্ক করবে। তো আজকে সেশন আমরা এখানে এন্ড করলাম। তো অর্থনীতি রিলেটেড 26টা প্রশ্ন আমরা এখানে রেখেছি এবং এইগুলো তোমরা একদম বেসিক প্রশ্ন। অর্থনীতির এখানে অনেক বিষয় এখনো আছে, আমরা চেষ্টা করব সপ্তাহে একটা করে ইকোনমিক ক্লাস করাতে, কারণ ইকোনমি এমন একটা জায়গা যেটা আমাদের জানতে হবে, বুঝতে হবে, বোঝার জিনিস কিন্তু আছে। ওকে, প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং প্রত্যেকের একটা টার্গেট ফিক্স করো এবং সেই টার্গেট ধরে চলতে থাকো। এবার নিজের একেবারে 100% কিন্তু চেষ্টা করতে হবে। ওকে, টাটা।